আমাদের আজকের গল্পের নাম হারিয়ে যাওয়া ট্রেন। লিখেছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। গল্প পড়ছি আমি মাসুম বাদল। মুহাম্মদ আনোয়ারুল হক খানের জন্ম ১৯৭৯ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের পিরোজপুর জেলার রানীপুর গ্রামে। গল্প লিখতে তার ভালো লাগে। যৌক্তিক কল্পনার জগৎ তৈরি করতে তিনি পছন্দ করেন। সেই কল্পনার জগতে গল্পের রঙিন ঘুড়ি তিনি ওড়ান। তারপরও এ ঘুড়ি যেমন ইচ্ছে তেমন উঠতে পারে না, সুতোয় টান পড়ে বলে। এ টান যুক্তির টান। তারপরও নিজ ইচ্ছেই সুতোটাকে ছিঁড়ে দিতে তার মাঝে মাঝে ভালো লাগে। তাহলে শুরু করি রহস্য গল্প হারিয়ে যাওয়া ট্রেন। প্রথম পর্ব, মেঘদূতের প্রত্যাবর্তন। ১। আমার বৃষ্টি ভালো লাগে না। আষাঢ় শ্রাবণের একটানা বর্ষণকে আমার কাছে প্রকৃতির একঘেয়েমি বলে মনে হয়। চারদিকে ভেজা স্যাঁতসেঁতে একটা ভাব, রাস্তায় কাঁদা পানি, আর আকাশের মুখ গোমড়া। এই ব্যাপারটা মেজাজ খারাপের জন্য যথেষ্ট। আমার স্ত্রী রোকসানা অবশ্য বৃষ্টি খুব ভালোবাসে। বৃষ্টি নামলেই তার মন ভালো হয়ে যায়। সে বারান্দায় চেয়ার টেনে বসে থাকে, গরম চা খায়, আর গুনগুন করে গান গায়। মানুষের পছন্দ কত বিচিত্র হতে পারে, এই সামান্য বিষয়টিও আমাকে মাঝে মাঝে অবাক করে। আমার নাম জহির হাসান। বয়স ৪৭-এর কোঠায়। দৈনিক মুক্তবার্তা নামের একটি মাঝারি মানের সংবাদপত্রে ফিচার রিপোর্টার হিসেবে গত ১৯ বছর ধরে কলম পিষছি। মাইনে যা পাই তাকে ভদ্রভাষায় অপ্রতুল বলা চলে। রোকসানা একটি প্রাইভেট কলেজে বাংলা পড়ায়। তার মাইনেটা আছে বলেই ঢাকা শহরের এই ফ্ল্যাট বাড়ির ভাড়া আর একমাত্র ছেলে সজলের পড়ার খরচটা কোনো রকমে চলে যায়। সজল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে পড়ছে। তার মায়ের ধারণা ছেলে একদিন বিশাল বিজ্ঞানী হবে, দেশের নাম উজ্জ্বল করবে। আমি এসব নিয়ে ভাবি না। ছেলেটা ভালো মানুষ হলেই আমার চলবে। ভালো মানুষ হওয়াটা বিজ্ঞানী হওয়ার চেয়ে কোনো অংশে কম কঠিন কাজ নয়। আজ আগস্ট মাসের ৩ তারিখ, ২০২৫ সাল। গত ৩ দিন ধরে বিকেলের পর থেকে ঝুম বৃষ্টি নামে। আজও তার ব্যতিক্রম হয়নি। অফিস থেকে ফেরার পথে মতিঝিলের রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। রিকশাওয়ালা কিছু দূর এসে আর এগোতে চাইল না। বাকি পথটা প্যান্ট গুটিয়ে নোংরা পানিতে হেঁটেই পার হতে হলো। মেজাজ বলে আর কিছু অবশিষ্ট ছিল না। বাসায় ফিরে দেখি রোকসানা বারান্দায় বসে আছে, তার হাতে চায়ের কাপ। আমাকে দেখে হাসি মুখে বলল, আজ খিচুড়ি আর ডিম ভাজা করেছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছ, ভালোই লাগবে। আমি কিছু বললাম না। ভেজা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকলাম। শাওয়ারের ঠান্ডা পানি মাথায় পড়তে মেজাজের আগুনটা একটু কমল। আমার সমস্যাটা কি আমি জানি। এটা কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তির ওপর রাগ নয়। এটা আসলে জীবনের ওপর জমে থাকা একরাশ অভিমান। মধ্যবিত্তের জীবনটা একটা বৃত্তের মতো। এখানে কোনো নাটকীয়তা নেই, উত্তেজনা নেই। শুধু মাস শুরু আর মাস শেষের একটা চক্র। এই চক্রে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত। রাতে খেতে বসে সজল বলল, বাবা কাল আমাদের বিভাগে একজন গেস্ট লেকচারার আসবেন। কোয়ান্টাম ফিজিক্সের উপর বলবেন। ভদ্রলোক নাকি টাইম ডাইলেশন নিয়ে ইন্টারেস্টিং কিছু থিওরি দিয়েছেন। আমি খিচুড়ির দলা মুখে পুড়ে বললাম, হুম। রোকসানা বলল, তোমার বাবা এসবের কি বুঝবে? ও তো বোঝে শুধু খবরের কাগজের রাজনীতি আর খুনের খবর। আমি আহত হলাম, কিন্তু প্রকাশ করলাম না। একসময় আমিও বিজ্ঞান নিয়ে স্বপ্ন দেখতাম। মহাকাশ, নক্ষত্র, ব্ল্যাক হোল, এইসব রহস্যময় বিষয় আমাকে টানত। কিন্তু জীবন আমাকে টেনে এনে ফেলেছে ফিচার রিপোর্টার জহির হাসানের এই একঘেয়ে বাস্তবে। রাতে ঘুম আসছিল না। বিছানায় এপাশ ওপাশ করছি। বাইরে বৃষ্টির শব্দ। রোকসানা গভীর ঘুমে। আমার হঠাৎ করে দাদার কথা মনে পড়ল। শরীফ হাসান, যে মানুষটাকে আমি কখনো দেখিনি। বাবার কাছে শুধু তার গল্প শুনেছি। ১৯৭৫ সালের আগস্ট মাসে তিনি হারিয়ে গিয়েছিলেন। হারিয়ে গিয়েছিলেন বললে ভুল হবে। তিনি উধাও হয়ে গিয়েছিলেন, একটা আস্ত ট্রেন সহ। বাবার মুখে শোনা ঘটনাটা আমার আবছা আবছা মনে আছে। দাদা নাকি খুব জেদি স্বভাবের মানুষ ছিলেন। দেশের অবস্থা তখন ভালো না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর চারিদিকে একটা থমথমে ভয়ের পরিবেশ। দাদা তখন চট্টগ্রাম যাচ্ছিলেন কি একটা জরুরি কাজে।
আমার বাবা রোকন হাসান তখন সবে কৈশোরে পা দিয়েছেন। তিনি বাবাকে বারবার বারণ করেছিলেন, বলেছিলেন, বাবা, এখন কোথাও যেও না, পরিস্থিতি ভালো হলেই যেও। দাদা নাকি একগাল হেসে বলেছিলেন, আরে দূর, আমি তো আর যুদ্ধ করতে যাচ্ছি না, ট্রেনে যাব, ট্রেনে আসব, এর মধ্যে ভয়ের কি আছে। তিনি ১৯৭৫ সালের ২০শে আগস্ট কমলাপুর স্টেশন থেকে মেঘদূত এক্সপ্রেস নামের একটি ট্রেনে চড়েছিলেন। সেই ট্রেন আর চট্টগ্রাম পৌঁছায়নি। ঢাকা থেকেও আর কোনো খবর আসেনি। মাঝপথে কোথাও একটা জায়গায় ট্রেনটা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। আস্ত একটা রেলগাড়ি, তার ইঞ্জিন, বগি আর শখানেক যাত্রীসহ বেমালুম উধাও। কি অবিশ্বাস্য ঘটনা! তৎকালীন সরকার অনেক তদন্ত করেছিল, সেনাবাহিনী নামানো হয়েছিল, রেললাইনের প্রতিটি ইঞ্চি খুঁজে দেখা হয়েছিল, কিন্তু মেঘদূত এক্সপ্রেসের কোনো চিহ্নই পাওয়া যায়নি। একটা নাট বল্টু, একটা কাপড়ের টুকরো, কিছু না। যেন পুরো ঘটনাই একটা দুঃস্বপ্ন। সময়ের সাথে সাথে মেঘদূত এক্সপ্রেস বাংলাদেশের ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়ে পরিণত হলো। লোকে ভুলে গেল, কিন্তু আমাদের পরিবার ভুলতে পারেনি। বাবার বুকের ভেতর একটা চাপা কষ্ট আমি সবসময় অনুভব করেছি। বাবার মৃত্যুর পর সেই কষ্টটা হয়তো উত্তরাধিকার সূত্রে আমার কাঁধে এসে চেপেছে। আমি উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। বৃষ্টির ছাঁট এসে চোখে মুখে লাগছে। আমার মনে হলো ৫০ বছর আগের সেই রাতের আকাশও হয়তো এমনই মেঘলা ছিল। আমার দাদা কি ট্রেনের জানালায় বসে ঠিক এভাবেই বৃষ্টি দেখছিলেন? ভাবতে গিয়ে আমার ভেতরটা কেমন ফাঁকা হয়ে গেল। ২। পরদিন সকালে অফিসে পৌঁছাতেই পিয়ন কাদের মিয়া একটা খাম হাতে ধরিয়ে দিল। খামের ওপর লাল কালিতে বড় বড় করে লেখা, অতি জরুরি। কাদের মিয়া ফিসফিস করে বলল, স্যার, রেল মন্ত্রণালয় থেকে আসছে, বড় সাহেব আপনারে পাইলেই দিতে কইছে। আমি খামটা নিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। মনটা কু ডাকছিল। সরকারি চিঠি, তার উপর আবার অতি জরুরি ছাপ, ব্যাপারটা সুবিধের নয়। খামটা খুলতেই ভেতর থেকে টাইপ করা একটা চিঠি বেরিয়ে এলো। চিঠির বয়ান সংক্ষিপ্ত কিন্তু বিস্ময়কর। কুমিল্লা এবং লাকসাম জংশনের মাঝামাঝি মায়াদেবী নামে একটি পরিত্যক্ত রেল স্টেশনের পুরনো সাইডিং লাইনে নাকি একটি যাত্রীবাহী ট্রেন এসে দাঁড়িয়েছে। ট্রেনটি ৫০ বছর আগে হারিয়ে যাওয়া মেঘদূত এক্সপ্রেস বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে রেলওয়ে মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলন ডেকেছে। আমার হাত থেকে চিঠিটা পড়ে যাওয়ার উপক্রম হলো। সারা শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। মেঘদূত এক্সপ্রেস ৫০ বছর পর, এও কি সম্ভব? আমার মাথা কাজ করছিল না। এটা নিশ্চয়ই কোনো ভুল। হয়তো অন্য কোনো পুরনো ট্রেনকে মেঘদূত বলে ভুল করা হচ্ছে। কিন্তু চিঠিতে স্পষ্ট করে নামটা লেখা। ঠিক তখনই ইন্টারকমে সম্পাদকের গলা বেজে উঠল, জহির সাহেব, আমার রুমে আসুন, এক্ষুনি। আমি চিঠিটা হাতে নিয়ে মতিন খন্দকার সাহেবের ঘরের দিকে এগোলাম। মতিন সাহেব অত্যন্ত কড়া মেজাজের লোক। পান থেকে চুন খসলে তিনি অফিস মাথায় তুলে ফেলেন। কিন্তু তার একটা গুণ আছে, তিনি খবরের গন্ধ খুব ভালো বোঝেন। আমি ভেতরে ঢুকতেই তিনি চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকালেন। তার হাতেও একই রকম একটি চিঠি। তিনি উত্তেজিত গলায় বললেন, জহির সাহেব, দেখেছেন কাণ্ড? এটা কি করে সম্ভব? একটা ট্রেন ৫০ বছর পর ফিরে আসে, যাত্রীরা শুদ্ধ। আমি ঢোক গিলে বললাম, স্যার, আমার দাদা ওই ট্রেনেই ছিলেন। মতিন সাহেবের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তিনি টেবিল থেকে সোজা হয়ে বসলেন। বলেন কি? শরীফ হাসান আপনার দাদা? তাহলে তো এই খবর আপনার চেয়ে ভালো আর কেউ কভার করতে পারবে না। দিস ইজ নট জাস্ট নিউজ, দিস ইজ পার্সোনাল। আপনি এক মুহূর্ত দেরি করবেন না, এখনই রওনা দিন। সাথে আমাদের বেস্ট ফটোগ্রাফার রফিককে নিয়ে যান। যা খরচ লাগে আমি দেখব, কিন্তু আমার এক্সক্লুসিভ রিপোর্ট চাই, প্রতি ঘন্টার আপডেট চাই। সম্পাদকের চোখে আমি খবরের লোভ দেখতে পেলাম। একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনার চেয়েও তার কাছে বড় হয়ে উঠেছে পত্রিকার কাটতি বাড়ানোর সুযোগ। অবশ্য এতে তাকে দোষ দিয়ে লাভ নেই, এটাই তার পেশা। আমি ঘর থেকে বেরিয়ে নিজের ডেস্কে ফিরে এলাম। রফিককে ফোন দিলাম। রফিক আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু ফটোগ্রাফার হিসেবে তার হাত চমৎকার। সে যে কোনো ঘটনায় খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে।
আমার ফোন পেয়েই সে প্রায় চিৎকার করে উঠল, জহির ভাই শুনছেন ঘটনা? টাইম ট্রাভেল নাকি রিয়েলিটিতে ঘটছে। আমি 5 মিনিটের মধ্যে ক্যামেরা নিয়ে রেডি হচ্ছি। আমি ফোনটা রেখে কপালে হাত দিয়ে বসলাম। আমার ভেতরটা তোলপাড় করছে। 50 বছরের পুরনো একটা ক্ষত আবার দগদগে হয়ে উঠেছে। আমার বাবা বেঁচে থাকলে আজ কি করতেন? তিনি কি ছুটে যেতেন সেই স্টেশনে? বাবার মুখটা মনে করতে গিয়ে আমার চোখ ভিজে উঠল। আমি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। অফিসের নিচে রফিক ক্যামেরা কাঁধে ঝুলিয়ে অপেক্ষা করছে। তার চোখে মুখে রাজ্যের উত্তেজনা। সে আমাকে দেখেই বলল, জহির ভাই কি মনে হয় আপনার? এলিয়েনদের কাজ নাকি? নাকি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো কিছু একটা? আমি তার কথার জবাব না দিয়ে গাড়িতে উঠে বসলাম। আমাদের জন্য অফিসের একটা পুরনো গাড়ি বরাদ্দ করা হয়েছে। চালকের আসনে বসা করিম ভাই মুখে পান পুড়ে আমাদের দিকে তাকিয়ে হাসল। গাড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে এগোতে শুরু করলো। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। গাড়ির ওয়াইপারটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে কাঁচের ওপর জমে থাকা জল সরাচ্ছে। আমার মনে হচ্ছিল ওটা জল নয়, 50 বছরের জমে থাকা সময়কে সরিয়ে দেওয়ার একটা নিষ্ফল চেষ্টা। এক অজানা অচেনা রহস্যের দিকে ছুটে চলেছি আমরা, যে রহস্যের শেষ আমার পরিবারের ইতিহাসের সাথে বাঁধা। ৩, ঢাকা থেকে কুমিল্লার পথটা খুব বেশি দীর্ঘ না হলেও আমার কাছে অনন্তকাল বলে মনে হচ্ছিল। গাড়ির ভেতর রফিক অনর্গল কথা বলে চলেছে। সে ইতোমধ্যে এই ঘটনা নিয়ে সম্ভাব্য 10-12টা থিওরি দাঁড় করিয়ে ফেলেছে। তার মতে এটা হতে পারে কোনো গোপন সরকারি পরীক্ষা যা ভুল পথে চালিত হয়েছে, অথবা হতে পারে কোনো প্রাকৃতিক পোর্টাল বা ওয়ার্মহোল যা হঠাৎ করে খুলে গিয়েছিল এবং ট্রেনটিকে গিলে ফেলেছিল। রফিক বলল, ভাবেন জহির ভাই, ওই ট্রেনের যাত্রীরা যদি সত্যি সত্যি 50 বছর আগের অবস্থাতেই থাকে, তাহলে তাদের কাছে আমরা হলাম ভবিষ্যৎ। তারা দেখবে আমাদের হাতে স্মার্টফোন, আকাশে উড়োজাহাজ যদিও তখনও ছিল, কিন্তু চারপাশের সবকিছু বদলে গেছে। তাদের বিস্ময়ের কথা একবার ভাবুন। আমি তার কথায় কোনো সাড়া দিলাম না। আমার ভাবনার জগৎ জুড়ে তখন অন্য তোলপাড়। আমি যাত্রীদের বিস্ময় নিয়ে ভাবছি না। আমি ভাবছি আমার দাদার কথা, শরীফ হাসান। তিনি কেমন মানুষ ছিলেন? বাবার কাছে শুনেছি তিনি ছিলেন আদর্শবান, কিছুটা রাগী, কিন্তু প্রচণ্ড বন্ধুবৎসল। বই পড়তে ভালোবাসতেন। তার একটা নিজস্ব লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরির বইগুলো এখনো আমাদের গ্রামের বাড়িতে রাখা আছে। বাবার মৃত্যুর পর আমি কয়েকবার গিয়েছি। বইগুলোতে হাত বোলালে মনে হয় যেন আমি আমার দাদাকে স্পর্শ করছি। তিনি কেন চট্টগ্রাম যাচ্ছিলেন? বাবা বলেছিলেন কি একটা জমি সংক্রান্ত জরুরি মীমাংসার জন্য। কিন্তু আমার কেন জানি মনে হয় কারণটা শুধু এটা ছিল না। ১৯৭৫ সালের সেই উত্তাল সময়ে একজন মানুষ শুধু জমির জন্য এত ঝুঁকি নিয়ে একা একা ভ্রমণে বের হবেন, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এর পেছনে কি অন্য কোনো গল্প ছিল? কোনো রাজনৈতিক কারণ? আজ ৫০ বছর পর সেই প্রশ্নগুলো নতুন করে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর আমরা একটা রোড সাইড হোটেলে থামলাম। করিম ভাই বললেন, স্যার চা নাস্তা কইরা লই, পথ এখনো অনেক বাকি। হোটেলে বেশ ভিড়। টেলিভিশন চলছিল। একটা স্থানীয় চ্যানেলে মেঘদূত এক্সপ্রেসের খবরটাই দেখাচ্ছে। একজন রিপোর্টার ঘটনাস্থল থেকে লাইভ করছেন, কিন্তু তাকেও মূল এলাকা থেকে অনেক দূরে আটকে রাখা হয়েছে। তার কথার চেয়ে চারপাশের মানুষের হইচই বেশি শোনা যাচ্ছে। সবাই উত্তেজিত, ভীত এবং কৌতূহলী। আমরা একটা কোণার টেবিলে বসলাম। রফিক 2টো পরোটা আর ভাজির অর্ডার দিল। আমি শুধু 1 কাপ চা চেয়েছি। আমার গলা দিয়ে কিছু নামবে বলে মনে হচ্ছে না। চায়ে চুমুক দিতে দিতে আমি রফিককে বললাম, তোর কি মনে হয় রফিক, সবটাই কি গুজব? রফিক পরোটায় কামড় দিয়ে বলল, জহির ভাই, এত বড় গুজব রটানোর সাহস কারো হবে না। পুলিশ, আর্মি, মিনিস্ট্রি সবাই যখন দৌড়াদৌড়ি করছে, তার মানে কিছু একটা ঘটেছে। সামথিং ইজ টেরিবলি রং অর টেরিবলি স্ট্রেঞ্জ। তার কথা শুনে আমার বুকটা আবার ধক করে উঠল। যদি এই ঘটনা সত্যি হয়, তাহলে ট্রেনের ভেতরে যারা আছেন তারা এখন কোন অবস্থায় আছেন? তারা কি জীবিত, নাকি তারা অন্য কিছু? আত্মা, ছায়া? আমার যুক্তিবাদী মন এসব মানতে চায় না, কিন্তু পরিস্থিতিটাই তো অযৌক্তিক।
চা পর্ব শেষ করে আমরা আবার গাড়িতে উঠলাম। কুমিল্লার কাছাকাছি এসে রাস্তাটা খারাপ হতে শুরু করলো। মায়াদেবী স্টেশনটা নাকি মূল লাইন থেকে বেশ খানিকটা ভেতরে, একটা প্রায় পরিত্যক্ত এলাকায়। আমাদের গাড়ি যখন মূল সড়ক ছেড়ে একটা সরু কাঁচা রাস্তার দিকে মোড় নিল, তখন আমার মনে হলো আমরা যেন সময়কে পেছনে ফেলে অন্য এক যুগে প্রবেশ করছি। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, বৃষ্টির কারণে চারপাশটা আরো অন্ধকার, রহস্যময় লাগছে। অবশেষে আমরা পৌঁছলাম, কিন্তু স্টেশনের কাছাকাছি যাওয়ার কোনো উপায় নেই। পুরো এলাকাটা হলুদ ফিতা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সশস্ত্র পুলিশ আর সেনাবাহিনীর সদস্যরা কড়া পাহারা দিচ্ছে। আমাদের মতো আরো অনেক সাংবাদিক, ইউটিউবার আর উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে। একটা ছোটখাটো মেলার মতো পরিবেশ। করিম ভাই গাড়িটা একপাশে পার্ক করলেন। আমি আর রফিক গাড়ি থেকে নামলাম। ভিড় ঠেলে সামনে এগোনোর চেষ্টা করতেই একজন পুলিশ অফিসার পথ আটকালেন। কোথায় যাচ্ছেন? সামনে যাওয়া নিষেধ। আমি আমার প্রেস কার্ডটা বের করে বললাম, আমরা দৈনিক মুক্তবার্তা থেকে এসেছি, আমাদের কাছে রেল মন্ত্রণালয়ের চিঠি আছে। অফিসারটি আমাদের আপাদমস্তক দেখলেন, তার চোখে রাজ্যের বিরক্তি। তিনি বললেন, চিঠি জারি থাক, ওপরের নির্দেশ ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। রফিক উত্তেজিত হয়ে বলল, আমরা কি 10 কিলোমিটার দূর থেকে আপনাদের সাথে গল্প করতে এসেছি নাকি? আমাদের কাজ করতে দিন। আমি রফিককে থামিয়ে শান্ত গলায় বললাম, অফিসার সাহেব, আমরা আমাদের কাজটা করতে এসেছি, আপনিও আপনার দায়িত্ব পালন করছেন। দয়া করে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে একবার খবর দিন, বলুন জহির হাসান এসেছেন, মতিন খন্দকার সাহেব তাকে পাঠিয়েছেন। মতিন সাহেবের নামটা কাজে দিল। অফিসারটি ওয়াকিটকিতে কার সাথে যেন কথা বলল। কিছুক্ষণ পর কাঁধে স্টার লাগানো একজন মধ্যবয়সী সামরিক কর্মকর্তা এগিয়ে এলেন। তার মুখে বিরক্তির ভাব। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনিই জহির হাসান? জি আমি। আপনার দাদা এই ট্রেনে ছিলেন? আমি অবাক হলাম, তিনি কিভাবে জানলেন? হয়তো রেল মন্ত্রণালয় থেকেই তথ্যটা জানানো হয়েছে। আমি বললাম, জি। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, কি যেন মাপার চেষ্টা করলেন। তারপর নিচু গলায় বললেন, ঠিক আছে, আপনারা দুজন আমার সাথে আসুন, কিন্তু কোনো ছবি তোলা যাবে না যতক্ষণ না আমরা অনুমতি দিচ্ছি। আর কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, পরিস্থিতি খুব সেনসিটিভ। আমরা মাথা নেড়ে সম্মতি জানালাম। ভিড়ের ভিতর দিয়ে সেই কর্মকর্তার পেছন পেছন আমরা কর্ডন করা এলাকার ভেতরে প্রবেশ করলাম। আমার হৃৎপিণ্ডটা তখন হাতুড়ির মতো পেটাচ্ছে। 50 বছরের এক জমাট বাঁধা রহস্যের মুখোমুখি হতে চলেছি আমরা। 4, হলুদ ফিতার সীমানা পেরিয়ে ভেতরে পা রাখতেই আমার মনে হলো আমি যেন পৃথিবীর কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। বাইরের উৎসুক জনতার হইচই আর শোনা যাচ্ছে না। এখানে কেমন এক গম্ভীর থমথমে নিস্তব্ধতা। বাতাসে ভেজা মাটি আর পুরনো লোহার গন্ধ। আর আছে অখণ্ড বিস্ময়। মায়াদেবী স্টেশনটা ঠিক যেমনটা কল্পনা করেছিলাম তেমনই। ব্রিটিশ আমলে তৈরি একটা ছোট স্টেশন। লাল ইটের দালানটার পলেস্তারা খসে পড়েছে। দেয়ালে বট অশ্বত্থের চারা জন্মেছে। প্ল্যাটফর্মটা শ্যাওলায় সবুজ। সাইনবোর্ডে মায়াদেবী নামটা প্রায় মুছে গিয়ে একটা ভৌতিক চেহারা নিয়েছে। দেখে মনে হয় বহু বছর এখানে কোনো মানুষের পা পড়েনি। অথচ এই পরিত্যক্ত স্টেশনটাই দেশের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর সেই আকর্ষণের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেই মেঘদূত এক্সপ্রেস। ট্রেনটা দেখে আমার প্রথম যে অনুভূতি হলো তা হলো অবিশ্বাস। একটা পুরনো অব্যবহৃত সাইডিং লাইনের উপর দাঁড়িয়ে আছে ট্রেনটা। গাঢ় সবুজ রঙের বগি, সামনে একটা কালো রঙের পুরনো মডেলের স্টিম ইঞ্জিন। 50 বছরের পুরনো একটা ট্রেন, অথচ তার গায়ে এক ফোঁটা মরচে নেই। রংটা এতটাই সতেজ, যেন গতকালই কারখানা থেকে বের হয়েছে। বৃষ্টিতে ভিজে চকচক করছে, যেন সময় নামের কারিগর এই ট্রেনটাকে সযত্নে তুলে রেখেছিল। আজ আবার তাকে যথাস্থানে বসিয়ে দিয়ে গেছে। সামরিক কর্মকর্তাটি আমাদের নিয়ে ট্রেনের কাছাকাছি একটা জায়গায় এসে দাঁড়ালেন। তিনি বললেন, দেখুন, কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমরা এখনো জানি না এর ভেতরে কি আছে বা এটা কতটা নিরাপদ। রফিক তার ক্যামেরাটা নিচু করে ধরে রেখেছে, ছবি তোলার অনুমতি নেই, কিন্তু তার আঙুলগুলো ক্যামেরার শাটার বাটনের উপর নিষ্পিস করছে।
তার ফর্সা মুখটা উত্তেজনায় লাল হয়ে গেছে। আমি ধীর পায়ে ট্রেনটার দিকে এগিয়ে গেলাম। একটা অদ্ভুত শীতল স্রোত আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। এটা ভয়ের কারণে নয়, প্রবল উত্তেজনায়। আমি ট্রেনের বগিগুলোর দিকে তাকালাম। জানালাগুলো পরিষ্কার। কাঁচের ওপারে আবছাভাবে ভেতরের দৃশ্য দেখা যাচ্ছে। ভেতরে মানুষ আছে। তারা বসে আছে। যাত্রীরা। ৫০ বছর আগের পোশাকে। পুরুষদের কারো কারো পরনে ঢিলেঢালা পাজামা পাঞ্জাবি, কারো পরনে বেল বটম প্যান্ট আর চওড়া কলারের শার্ট। নারীরা প্রায় সবাই শাড়ি পরা। তাদের চুলের স্টাইল, তাদের সাজসজ্জা সবকিছুই যেন ৭০ দশকের কোনো বাংলা সিনেমা থেকে উঠে আসা দৃশ্য। তারা জীবন্ত, তারা নড়াচড়া করছে, কথা বলছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। যেন একটা নির্বাক চলচ্চিত্রের প্রদর্শনী চলছে। একজন যুবক জানালার পাশে বসে তন্ময় হয়ে একটা বই পড়ছে। বইটার মলার দেখে মনে হলো ওটা রবীন্দ্রনাথের শেষের কবিতা। তার পাশের সিটে একজন মা তার ছোট্ট শিশুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। শিশুর মুখে নির্মল হাসি। অন্য একটি বগিতে জানালার ধারে বসে একটি কিশোরী মেয়ে অবাক চোখে বাইরে তাকিয়ে আছে। তার চোখে ভয় বা আতঙ্ক নেই, আছে কৌতূহল, যেন সে প্রথমবার ট্রেনে চড়েছে। তারা কি আমাদের দেখতে পাচ্ছে? মনে হয় না। তারা তাদের নিজেদের জগতেই মগ্ন। তাদের চারপাশে যেন একটা অদৃশ্য কাঁচের দেয়াল তোলা আছে, একটা সময় প্রাচীর যা ভেদ করা অসম্ভব। আমি বগিগুলোর পাশ দিয়ে হাঁটতে লাগলাম। প্রতিটি জানালায় উঁকি দিয়ে দেখার চেষ্টা করছি। আমি একটা মুখ খুঁজছি, একটা পরিচিত মুখ। যে মুখটা আমি শুধু একটা সাদা কালো ছবিতেই দেখেছি, আমার দাদা শরীফ হাসান। বাবার মুখে শোনা বর্ণনা অনুযায়ী দাদার চোখে মোটা ফ্রেমের কালো চশমা ছিল, চুল ছিল ব্যাক ব্রাশ করা, আর তিনি সবসময় ধবধবে সাদা পাঞ্জাবি পরতে ভালোবাসতেন। আমি একটা, দুটো, তিনটে বগি পার হলাম। প্রতিটি জানালায় এক একটা স্থির জীবন, এক একটা গল্প। যারা ৫০ বছর ধরে এই মুহূর্তে বাস করছে, তাদের কাছে সময়টা হয়তো মাত্র কয়েক ঘন্টা। ঢাকা থেকে ছেড়েছে, এরপর হয়তো কুমিল্লা পৌঁছানোর অপেক্ষায় আছে। তারা জানে না তাদের এই অপেক্ষা ৫০ বছর দীর্ঘ হয়ে গেছে। হঠাৎ আমার চোখ আটকে গেল চতুর্থ বগির একটা জানালায়। জানালার পাশে বসে আছেন একজন মাঝ বয়সী ভদ্রলোক। চোখে ঠিক সেই রকম মোটা ফ্রেমের কালো চশমা, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, পরনে সাদা পাঞ্জাবি। তার হাতে একটা খবরের কাগজ। তিনি গভীর মনোযোগ দিয়ে কাগজটা পড়ছেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি আরো কয়েক পা এগিয়ে গেলাম। জানালার কাঁচের খুব কাছে মুখ নিয়ে গেলাম। ভদ্রলোকের হাতে ধরা কাগজটা দৈনিক ইত্তেফাক, আর কাগজের ওপরের অংশে বড় করে তারিখটা লেখা ২০শে আগস্ট ১৯৭৫। আমার সারা শরীর অসাড় হয়ে গেল। হাত পা অবশ হয়ে আসছে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। কোনো সন্দেহ নেই, ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে। ইনিই আমার দাদা শরীফ হাসান। তিনি জীবন্ত। তিনি আমার থেকে মাত্র কয়েক ফুট দূরে একটা কাঁচের দেয়ালের ওপারে বসে আছেন। তিনি সময়ের ওপারে, আর আমি এপারে। ৫০ বছরের একটা দুর্ভেদ্য দেয়াল আমাদের মাঝখানে। আমি অজান্তেই ফিসফিস করে উঠলাম, দাদা। আমার ডাক তার কাছে পৌঁছালো না। তিনি কাগজ পড়ায় মগ্ন। রফিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে আমার অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত রাখল। নিচু গলায় বলল, জহির ভাই, আপনি ঠিক আছেন? আমি জবাব দিতে পারলাম না। আমার চোখ তখন আমার দাদার মুখে স্থির। ৫০ বছর আগে হারিয়ে যাওয়া আমার শিকড়, আমার পরিবারের ইতিহাসের সেই ছিন্ন পাতাটা আজ আমার চোখের সামনে, জীবন্ত, রক্তমাংসে গড়া, কিন্তু ধরাছোঁয়ার বাইরে। মায়াদেবী স্টেশনের সেই বৃষ্টি ভেজা বিষণ্ণ বিকেলে আমি বুঝতে পারলাম, আমি শুধু একটা অবিশ্বাস্য খবরের মুখোমুখি হইনি, আমি আমার নিজের অস্তিত্বের এক গভীর রহস্যের মুখোমুখি হয়েছি। এই ট্রেনের রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত আমার মুক্তি নেই। দ্বিতীয় পর্ব, স্থির চিত্রের মানুষেরা। ১। মানুষ যখন চরম বিস্ময়ের মুখোমুখি হয়, তখন তার অনুভূতি ভোঁতা হয়ে যায়। আমারও তাই হলো। আমি আমার দাদা শরীফ হাসানকে ৫০ বছরের ব্যবধান ঘুচিয়ে চোখের সামনে দেখতে পাচ্ছি,
অথচ আমার মধ্যে কোনো তোলপাড় হচ্ছে না। না আনন্দ, না দুঃখ, না ভয়। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। চারপাশের শব্দ, মানুষের উপস্থিতি, রফিকের উদ্বিগ্ন মুখ সবকিছু আমার চেতনা থেকে মুছে গেছে। আমি শুধু তাকিয়ে আছি চতুর্থ বগির সেই জানালার দিকে। কাঁচের ওপারে আমার দাদা ঠিক সেভাবেই বসে আছেন, হাতে ১৯৭৫ সালের ২০শে আগস্টের একটি খবরের কাগজ। তার পৃথিবীতে সময় স্থির, আমার পৃথিবীতে সময় বহমান নদীর মতো। মাঝখানে কাঁচের একটা অদৃশ্য দেয়াল। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। কাঁধে একটা হাতের স্পর্শে ঘোর কাটল। তাকিয়ে দেখি সেই সামরিক কর্মকর্তা মেজর ইমতিয়াজ। তার মুখে আগের মতোই ভাব, কিন্তু চোখে এক ধরনের কৌতূহল। তিনি নিচু শান্ত গলায় বললেন, আপনাকে আমাদের সাথে একটু আসতে হবে জহির সাহেব। আমি যন্ত্রের মতো তাকে অনুসরণ করলাম। রফিক আমার পাশে পাশে হাঁটছে। সে ফিসফিস করে বলল, জহির ভাই, আপনি সত্যি আপনার দাদাকে দেখেছেন? আমি শুধু মাথা নাড়লাম। কথা বলার শক্তি আমার ছিল না। মেজর ইমতিয়াজ আমাদের নিয়ে গেলেন স্টেশন মাস্টারের পরিত্যক্ত কোয়ার্টারটায়। সেনাবাহিনী সেটাকে অস্থায়ী কন্ট্রোল রুম বানিয়েছে। ভেতরে ওয়্যারলেস সেটের কিট কিট শব্দ। কয়েকজন কর্মকর্তা গম্ভীর মুখে একটা মানচিত্রের ওপর ঝুঁকে আছেন। ঘরের ভেতরটা স্যাঁতসেঁতে, দেয়ালে ফাঙ্গাসের ছোপ ছোপ দাগ। একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার পেতে আমাদের বসতে বলা হলো। মেজর ইমতিয়াজ আমার ঠিক উল্টো দিকে বসলেন। তিনি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি যাকে দেখেছেন, আপনি কি নিশ্চিত যে উনিই আপনার দাদা? আমি নিশ্চিত। আমার গলা দিয়ে ক্ষীণ শব্দ বের হলো। বাবার কাছে দেখা ছবির সাথে হুবহু মিল। তার চোখের চশমা, তার পাঞ্জাবি পরার ভঙ্গি, সব এক। হুম। মেজর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমরা এখনো ট্রেনটার ভেতরে ঢোকার কোনো উপায় খুঁজে পাইনি। দরজা জানালা সব ভেতর থেকে বন্ধ। কাঁচগুলো অদ্ভুত রকমের শক্ত। ভাঙার চেষ্টা করা হয়েছিল, কোনো কাজ হয়নি। মনে হচ্ছে ট্রেনটা তার নিজের একটা আবরণের ভেতর সুরক্ষিত। রফিক আর চুপ থাকতে পারল না। সে প্রায় লাফিয়ে উঠে বলল, স্যার, এটা তো সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে। একটা ফোর্স ফিল্ড বা এই জাতীয় কিছু। মেজর ইমতিয়াজ রফিকের দিকে এক পলক তাকিয়ে আবার আমার দিকে মনোযোগ দিলেন। তার দৃষ্টিতে রফিকের উত্তেজনাকে প্রশ্রয় দেওয়ার কোনো লক্ষণ নেই। আমরা বিজ্ঞানীদের একটা দলকে খবর দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আণবিক শক্তি কমিশন থেকে বিশেষজ্ঞরা আসছেন। তারা পরীক্ষা নিরীক্ষা করে হয়তো কিছু বলতে পারবেন, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা শব্দটা আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। এই ট্রেনের যাত্রীরা ৫০ বছর ধরে অপেক্ষা করছে। এখন আমাদেরও অপেক্ষা করতে হবে। ঠিক তখনই আমার পকেটে রাখা মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মতিন খন্দকার সাহেবের নাম ভাসছে। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে তার অধৈর্য গলা ভেসে এলো, কি খবর জহির? এক্সক্লুসিভ কিছু পেলেন? ভেতরের ছবি তোলা গেছে? আমি ক্লান্ত গলায় বললাম, স্যার, ছবি তোলার অনুমতি নেই। আর পরিস্থিতি খুব জটিল। জটিল মানে? আরে জটিলতাই তো খবর। আপনি আমাকে বিস্তারিত বলুন। আমি প্রথম পাতার জন্য জায়গা খালি রাখছি। ৫০ বছর পর ফিরে এলো মেঘদূত, ভেতরে জীবন্ত যাত্রীরা। হেডলাইনটা কেমন হবে? আমার মেজাজ খারাপ হয়ে গেল। এই লোকটা কি কিছুই বোঝে না? এটা শুধু একটা খবর নয়, এটা আমার ব্যক্তিগত যন্ত্রণা। আমি বললাম, স্যার, আমি পরে ফোন করছি, বলে লাইনটা কেটে দিলাম। জীবনে প্রথমবার আমি আমার সম্পাদকের ফোন কেটে দিলাম। হয়তো চাকরিটা থাকবে না, কিন্তু এই মুহূর্তে আমার এসব নিয়ে ভাবার মতো মানসিক অবস্থা নেই। মেজর ইমতিয়াজ আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে সহানুভূতির ছিটে ফোঁটাও নেই, কিন্তু এক ধরনের বোঝাপড়া আছে বলে মনে হলো। তিনি বললেন, আপনাদের আপাতত এখান থেকে চলে যেতে হবে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কোনো আপডেট থাকলে আপনাদের জানানো হবে। আমি উঠে দাঁড়ালাম। বললাম, আমি যাব না। মেজর অবাক হলেন। যাবেন না মানে? এখানে থেকে আপনি কি করবেন? আমি জানি না আমি কি করব, কিন্তু আমার দাদাকে এখানে এই অবস্থায় ফেলে রেখে আমি এক পাও নড়ব না। প্রয়োজনে আমি এই স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটাবো। আমার গলার স্বরে হয়তো এমন কিছু ছিল
যা মেজর ইমতিয়াজকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করল। তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আপনার অবস্থা আমি বুঝতে পারছি। স্টেশন এলাকার বাইরে একটা পুরনো ডাকবাংলো আছে, আপাতত আপনারা সেখানে থাকতে পারেন, কিন্তু কথা দিন আমাদের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এইটুকু অনুমতিই আমার জন্য যথেষ্ট। ২, মায়াদেবী স্টেশনের অদূরে সেই ডাকবাংলোটা যেন নিজেই একটা আস্ত রহস্য। ব্রিটিশ আমলে তৈরি, চারপাশে বিশাল বিশাল গাছপালায় ঢাকা। দিনের বেলাতেও কেমন অন্ধকার হয়ে থাকে। বাংলোর কেয়ারটেকার ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, নাম রহমত আলী। সে আমাদের দেখে খুব একটা অবাক হলো না, যেন সে এই ধরনের অদ্ভুত পরিস্থিতির জন্যই অপেক্ষা করছিল। রহমত আলী আমাদের দুটো ঘর খুলে দিল। ঘরগুলোই পুরনো কাঠের গন্ধ। আসবাবপত্র বলতে একটা করে খাট আর একটা ছোট টেবিল। দেয়ালে উঁই পোকার বাসা। রফিক তার ঘরে ক্যামেরা আর ব্যাগপত্র রেখে ফ্রেশ হতে চলে গেল। আমি আমার ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে স্টেশনটা দেখা যায় না, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন ট্রেনের মৃদু কাঁপুনিটাও অনুভব করতে পারছি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? হতে পারে। এমন অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলে মানুষের মানসিক ভারসাম্য ঠিক থাকা কঠিন। সন্ধ্যা নামার সাথে সাথে চারপাশটা আরো নিঝুম হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। রহমত আলী হারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে। বিদ্যুতের ব্যবস্থা নেই। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় ঘরের ভেতরের ছায়াগুলো জীবন্ত হয়ে উঠেছে। রফিক এসে দরজায় টোকা দিল। জহির ভাই, কিছু খাবেন না? রহমত চাচা ডিম ভাজতে চেয়েছিল। আমার খিদে ছিল না। আমি বললাম, তুই খেয়ে নে। রফিক ভেতরে এসে আমার খাটের এক কোণায় বসল। সে আগের চেয়ে অনেক শান্ত। তার চোখে এখন উত্তেজনার চেয়ে বেশি বিস্ময় আর কিছুটা ভয়। সে নিচু গলায় বলল, ভাই, আমার কেমন যেন গা ছমছম করছে। জায়গাটা ভালো না। আমি বললাম, ভয় পেলে ঢাকায় ফিরে যা। না না, আপনাকে একা ফেলে আমি যাব না। কিন্তু ব্যাপারটা কি বলেন তো? কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, সবকিছুর ব্যাখ্যা থাকতে হবে এমন কোনো কথা নেই রফিক। পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের যুক্তির বাইরে। সেদিন রাতে আমার ঘুম এলো না। বিছানায় শুয়ে আমি শুধু এপাশ ওপাশ করলাম। আমার চোখের সামনে বারবার দাদার মুখটা ভেসে উঠছে। তিনি কি এখনো সেই খবরের কাগজটাই পড়ছেন, নাকি জানালার বাইরে তাকিয়ে এই অচেনা অন্ধকার জগৎটাকে দেখার চেষ্টা করছেন? তিনি কি বুঝতে পারছেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে? গভীর রাতে আমি আর থাকতে পারলাম না। বিছানা ছেড়ে উঠে পড়লাম। টর্চ লাইটটা হাতে নিয়ে বাংলো থেকে বেরিয়ে এলাম। রহমত আলী বারান্দায় একটা মাদুর পেতে শুয়ে আছে। তার নাক ডাকার শব্দ রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছে। আমি ধীর পায়ে আবার স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। কর্ডন করা এলাকার কাছাকাছি আসতেই দুজন সেন্ট্রি আমাকে পথ আটকালো। কে, কোথায় যান? আমি টর্চের আলো নিজের মুখে ফেলে বললাম, আমি জহির হাসান, সাংবাদিক। মেজর সাহেব আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছেন। আমার পরিচয় পেয়ে তারা আর কিছু বলল না, কিন্তু তাদের সন্দিগ্ধ দৃষ্টি আমার উপর আটকে রইল। আমি কর্ডনের বাইরে একটা বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে ট্রেনটা আবছাভাবে দেখা যায়। কোনো আলো জ্বলছে না। একটা মৃতদেহের মতো নিথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে রইলাম। মশা কামড়াচ্ছে, গায়ে ঠান্ডা বাতাস লাগছে, কিন্তু আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যেন কোনো একটা ইশারার জন্য অপেক্ষা করছি। রাত তখন হয়তো ২টো বা ২:৩০। চারদিক যখন গভীর ঘুমে অচেতন, ঠিক তখনই ঘটনাটা ঘটল। ট্রেনের ৩য় বগির দরজাটা নিঃশব্দে খুলে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি চোখের পলক ফেলতে ভুলে গেলাম। দরজা দিয়ে বেরিয়ে এলো একটি নারী মূর্তি। পরনে তার নীল রঙের শাড়ি। চাঁদের আবছা আলো যা ছিল, তাতেই তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে। বয়স বেশি না, বড়জোর ২০-২২। সে ধীর সাবলীল পায়ে প্ল্যাটফর্মে নেমে এলো। তার হাঁটার মধ্যে কোনো জড়তা বা ভয় নেই, যেন এটা তার নিত্য নৈমিত্তিক কাজ। সে প্ল্যাটফর্মের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত ধীর পায়ে হেঁটে বেড়াতে লাগলো।
মাঝে মাঝে থেমে আকাশের দিকে তাকাচ্ছে। তার মুখে কিসের অভিব্যক্তি এই দূর থেকে বোঝা সম্ভব নয়, কিন্তু আমার মনে হলো সে যেন কিছু একটা খুঁজছে বা কারো জন্য অপেক্ষা করছে। আমি এক পা এগোনোর চেষ্টা করতেই সেন্ট্রির ভারী গলার আওয়াজ কানে এলো, এই যে সাহেব, ওখানেই দাঁড়ান, সামনে এগোনোর চেষ্টা করবেন না। আমি জমে গেলাম। আমার খুব ইচ্ছে করছিল চিৎকার করে মেয়েটিকে ডাকতে, জিজ্ঞেস করতে সে কে, সে কিভাবে ট্রেন থেকে বের হলো, অন্যরা কেন বের হতে পারছে না। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। মেয়েটি কিছুক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করে আবার নিঃশব্দে ট্রেনে উঠে গেল। দরজাটা আগের মতোই বন্ধ হয়ে গেল। সবকিছু আবার আগের মতো নিস্তব্ধ, নিথর। আমার সারা শরীর কাঁপছে। এটা কি আমার চোখের ভুল, হ্যালুসিনেশন, নাকি সত্যি? আমি দৌড়ে সেন্ট্রিদের কাছে গেলাম। উত্তেজিত গলায় বললাম, আপনারা দেখেছেন একটা মেয়ে ট্রেন থেকে নেমেছিল? একজন সেন্ট্রি আমার দিকে অদ্ভুত চোখে তাকালো। বলল, কিসের মাইয়া সাহেব, আমরা তো কিছুই দেখি নাই। আপনি রাইতের বেলা স্বপ্ন দেখতেছেন মনে হয়। যান গিয়া ঘুম দেন। তাদের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তারা কিছুই দেখেনি? তার মানে কি শুধু আমিই দেখেছি? কেন? আমি টলতে টলতে ডাকবাংলোর দিকে ফিরে এলাম। আমার মনে হলো এই রহস্যের জট আরো গভীর হচ্ছে। এটা শুধু একটা হারিয়ে যাওয়া ট্রেন নয়, এর পেছনে আরো বড় কোনো গল্প লুকিয়ে আছে। আর সেই নীল শাড়ির মেয়েটিই হয়তো সেই গল্পের চাবিকাঠি। ৩। পরের কয়েকটা দিন কাটল চরম অস্থিরতার মধ্যে। ঢাকা থেকে বিজ্ঞানীদের দল এসে পৌঁছেছে। তারা নানা রকম যন্ত্রপাতি নিয়ে ট্রেনটাকে ঘিরে ধরেছে। তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা যেন একটা চিড়িয়াখানার অদ্ভুত জন্তুকে পরীক্ষা করছে। তারা সাউন্ড ওয়েভ পাঠাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড মাপছে, রেডিয়েশন পরীক্ষা করছে, কিন্তু ফলাফল শূন্য। ট্রেনটা যেন প্রকৃতির সব নিয়মকানুনের ঊর্ধ্বে। আমি এই সরকারি তদন্তের উপর সব আশা হারিয়ে ফেলেছি। আমার মনে হচ্ছে তারা ভুল জায়গায় হাত টাচ্ছে। এই রহস্যের সমাধান কোনো যন্ত্র দিয়ে হবে না। এর সমাধান লুকিয়ে আছে মানুষের মধ্যে। হয়তো সেই নীল শাড়ি পরা মেয়েটির কাছে, অথবা হয়তো আমার দাদার কাছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে অন্য পথে হাঁটতে হবে। ঠিক তখনই আমার ছেলে সজলের কথা মনে পড়ল। সে সেদিন রাতে কোয়ান্টাম ফিজিক্সের কোনো এক গেস্ট লেকচারারের কথা বলছিল, যিনি নাকি টাইম ডাইলেশন নিয়ে গবেষণা করেন। নামটা কি যেন ছিল। আমি সজলকে ফোন দিলাম। সজল ফোন ধরতেই আমি জিজ্ঞেস করলাম, বাবা, তুই সেদিন যে একজন প্রফেসরের কথা বলছিলি, তার নামটা কি রে? সজল অবাক হলো। কোন প্রফেসর? ও হ্যাঁ, প্রফেসর ইনামুল হক। কেন বাবা, হঠাৎ তার কথা? তিনি কোথায় থাকেন কিছু জানিস? শুনেছি পুরান ঢাকার দিকে একটা পুরনো বাড়িতে থাকেন। রিটায়ার করেছেন অনেকদিন। লোকে বলে একটু পাগলাটে ধরনের। কেন, তুমি দেখা করবে নাকি? হ্যাঁ, করব। আমি আর দেরি করলাম না। রফিককে বললাম, আমি একদিনের জন্য ঢাকা যাচ্ছি। তুই এখানকার দিকে নজর রাখিস, বিশেষ করে রাতের বেলা। যদি আবার ওই মেয়েটিকে দেখিস, সাথে সাথে আমাকে ফোন দিবি। রফিক অবাক হলেও কিছু বলল না। সে হয়তো বুঝতে পেরেছে আমি আমার নিজের মতো করে রহস্যের সমাধানের চেষ্টা করছি। পরদিন সকালেই আমি ঢাকার পথ ধরলাম। পুরান ঢাকার জনসন রোডে নেমে এক চায়ের দোকানে প্রফেসর ইনামুল হকের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলাম। দোকানি এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি কোনো চিড়িয়াখানার প্রাণীর খোঁজ করছি। ইনাম স্যারের বাড়ি ওই যে গলি দিয়া সোজা যাইবেন, গলি শেষে একটা পোড়ো বাড়ি দেখাইব, ওইটাই স্যারের বাড়ি। কিন্তু সাবধানে যাইয়েন, স্যারের মাথা কিন্তু ঠিক নাই। আমি গলি ধরে এগুলাম। আসলেই একটা পোড়ো বাড়ি। দোতলা পুরনো দালান। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। একটা মরিচা ধরা গেট ক্যাঁচ করে খুলে গেল। উঠোনে আগাছার জঙ্গল। আমার মনে হলো আমি যেন অন্য কোনো সময় এসে পড়েছি। আমি বারান্দায় উঠতেই দেখলাম লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি পরে এক ভদ্রলোক একটা আরামকেদারায় বসে আছেন। তার সামনে একটা ছোট টেবিলে চায়ের কাপ আর বিজ্ঞানের কিছু বইপত্র ছড়ানো। ভদ্রলোকের চুল ধবধবে সাদা, মুখ ভর্তি দাড়ি। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, আসুন জহির সাহেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি চমকে উঠলাম। এই লোকটা আমার নাম জানে, আমাকে চেনে।
আমি তার সামনে একটা মোড়ায় বসতে বসতে বললাম, আপনি আপনি আমাকে চিনলেন কি করে? প্রফেসর ইনামুল হক আমার দিকে তাকালেন। তার চোখে বুদ্ধিদীপ্ত আর পাগলামির এক অদ্ভুত মিশ্রণ। তিনি হাসলেন। পদার্থবিজ্ঞানের ছাত্ররা শুধু কণা নিয়েই ভাবে না, তারা মাঝে মাঝে মানুষের মনের তরঙ্গও পড়তে পারে। বলুন, মেঘদূত এক্সপ্রেস নিয়ে কি জানতে চান? আমি এবার আর অবাক হলাম না। আমি বুঝতে পারলাম আমি সঠিক জায়গায় এসেছি। আমি তাকে শুরু থেকে সব খুলে বললাম। আমার দাদার কথা, ৫০ বছর পর ট্রেন ফিরে আসার কথা, বিজ্ঞানীদের ব্যর্থতার কথা, আর সবশেষে গত রাতের সেই নীল শাড়ি পরা মেয়েটির কথা। সব শুনে তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। তারপর চোখ খুলে বললেন, সময় বড় অদ্ভুত জিনিস, তাই না জহির সাহেব? আমি বললাম, আমি কিছুই বুঝতে পারছি না স্যার। তিনি বললেন, আপনি ওয়ার্মহোল বা আইনস্টাইন রোজেন ব্রেজ এর কথা শুনেছেন? আমি মাথা নাড়লাম। সিনেমা টিনে দেখেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার শর্টকাট। শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নয়, এক সময় থেকে অন্য সময়ে যাওয়ারও শর্টকাট। প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু খেলার আয়োজন করে যা আমাদের বোধের অগম্য। আমার ধারণা, মেঘদূত এক্সপ্রেস কোনো মহাজাগতিক দুর্ঘটনার শিকার হয়েছিল। হয়তো ১৯৭৫ সালের সেই দিনে সেই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম রুটের ওপর দিয়ে একটা ক্ষণস্থায়ী ওয়ার্মহোল বা টাইম লুপ তৈরি হয়েছিল, আর ট্রেনটা দুর্ভাগ্যক্রমে ঠিক সেই সময়ে সেই জায়গায় উপস্থিত ছিল। তার কথাগুলো আমার কাছে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনাচ্ছিল, কিন্তু তার বলার ভঙ্গিতে এমন একটা প্রত্যয় ছিল যে অবিশ্বাস করার উপায় ছিল না। আমি বললাম, তাহলে যাত্রীরা ৫০ বছর ধরে একই বয়সে আছে কিভাবে? কারণ তারা লুপের ভেতরে আটকা পড়েছে। তাদের জন্য সময় স্থির। তারা হয়তো ২০শে আগস্ট ১৯৭৫ কয়েকটা ঘন্টার পুনরাবৃত্তি করেই চলেছে অনন্তকাল ধরে, একটা ভাঙা রেকর্ডের মতো। তাদের কাছে যেটা কয়েক ঘন্টা, আমাদের কাছে সেটা ৫০ বছর। আর সেই মেয়েটি, সে কিভাবে বের হলো? প্রফেসর ইনামুল হকের চোখে একটা ঝিলিক খেলে গেল। এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এর মানে হলো, লুপটা নিখুঁত নয়। এর মধ্যে কোনো একটা ত্রুটি আছে। অথবা সেই মেয়েটির মধ্যে বিশেষ কিছু আছে। হয়তো তার ইচ্ছাশক্তি বা তার আবেগ এতটাই তীব্র যে সে ক্ষণিকের জন্য সময়ের এই বাঁধন ছিঁড়ে ফেলতে পারে। তিনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, জহির সাহেব, যন্ত্র দিয়ে এই রহস্যের সমাধান হবে না। এই রহস্যের সমাধান করতে হলে আপনাকে লুপের পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। প্রতিটি ঘটনার পেছনে একটা কেন্দ্রবিন্দু থাকে, একটা কারণ থাকে। হতে পারে কোনো তীব্র আবেগ, যেমন ভালোবাসা, ঘৃণা বা অপেক্ষা। এই টাইম লুপটাকে শক্তি যোগাচ্ছে। অপেক্ষা শব্দটা আমার কানে বাজল। আমি প্রফেসরকে ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালাম। আসার সময় তিনি আমাকে একটা কথা বললেন, যা আমার মাথায় গেঁথে গেল। আপনার দাদা ওই ট্রেনে আছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় জহির সাহেব। মহাবিশ্বে কোনো কিছুই কাকতালীয় নয়। সবকিছুর পেছনেই কোনো না কোনো সংযোগ থাকে। আপনাকে সেই সংযোগটা খুঁজে বের করতে হবে। শেষ অধ্যায়। সময়ের দোরে কড়া নাড়া। ১। রাতের মহাসড়ক ধরে আমাদের গাড়িটা ছুটছে না, যেন উড়ছে। করিম ভাই তার বহু বছরের অভিজ্ঞতায় স্টিয়ারিং ধরে আছেন, কিন্তু তার কপালেও চিন্তার ভাঁজ। আমি তার পাশে বসে আছি, নির্বাক। আমার সমস্ত স্নায়ু টান টান হয়ে আছে। রফিকের আতঙ্কিত ভাঙা ভাঙা গলা কানে বাজছে। জহির ভাই, সর্বনাশ হয়ে যাচ্ছে, ট্রেনটা কাঁপছে। মাঝে মাঝে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে মিলিয়ে যাবে। এই কথাগুলো কোনো স্বাভাবিক মস্তিষ্কের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু আমি গত কয়েকদিনে যা দেখেছি, তারপর অস্বাভাবিক শব্দটা আমার অভিধান থেকে মুছে গেছে। আমার মাথায় ঘুরছে প্রফেসর ইনামুল হকের কথাগুলো। সময় বড় অদ্ভুত জিনিস। আমার ধারণা, মেঘদূত এক্সপ্রেস কোনো মহাজাগতিক দুর্ঘটনার শিকার হয়েছিল। হয়তো ১৯৭৫ সালের সেই দিনে সেই মুহূর্তে একটা ক্ষণস্থায়ী ওয়ার্মহোল বা টাইম লুপ তৈরি হয়েছিল।
আর ট্রেনটা দুর্ভাগ্যক্রমে ঠিক সেই সময়ে সেই জায়গায় উপস্থিত ছিল। তিনি আরও বলেছিলেন, লোকটা নিখুঁত নয়, এর মধ্যে কোনো একটা ত্রুটি আছে, একটা অসামঞ্জস্য আছে। আমরা যখন মায়াদেবী স্টেশনের কাছাকাছি পৌঁছলাম, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকা। চারদিকে কেমন একটা গোধূলির আলো আঁধারি, যা দিনের আলোর চেয়েও বেশি রহস্যময়। দূর থেকেই আমি স্টেশনের অস্বাভাবিকতা টের পেলাম। এলাকাটা আগের চেয়ে অনেক বেশি নিস্তব্ধ। যে কজন পুলিশ সেনাবাহিনীর সদস্য পাহারায় ছিল, তারাও কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে নিরাপদ দূরত্বে সেই হলুদ ফিতার পেছনে সরে এসেছে, যেন কোনো অদৃশ্য তেজস্ক্রিয়তার ভয়ে তারা আতঙ্কিত। আমি গাড়ি থেকে প্রায় লাফিয়ে নামলাম। রফিক দৌড়ে এলো আমার কাছে। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কোটরে বসা। সে হাঁপাতে হাঁপাতে বলল, জহির ভাই, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, প্রতি ঘন্টায় কয়েক মিনিটের জন্য ট্রেনটা প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। বিজ্ঞানীরা বলছেন এটা নাকি টেম্পোরাল ডিসপ্লেসমেন্ট। সোজা বাংলায়, বস্তুটা তার নিজের স্থানকালে স্থির থাকতে পারছে না। আমি তার কথায় কান্না দিয়ে কর্ডনের দিকে এগিয়ে গেলাম। মেজর ইমতিয়াজ দাঁড়িয়েছিলেন কয়েকজন বিজ্ঞানীর সাথে, তাদের মুখে চরম হতাশা আর উদ্বেগের ছাপ। আমাকে দেখে মেজর এগিয়ে এলেন। তার চোখে মুখে সেই আবেগের কাঠিন্য নেই, বরং এক ধরনের অসহায়ত্ব। আপনি আবার চলে এসেছেন? আমার আসতেই হতো মেজর। ভেতরের অবস্থা কি? একজন বয়স্ক বিজ্ঞানী, সম্ভবত দলের প্রধান, এগিয়ে এসে বললেন, অবস্থা ভালো নয় মিস্টার হাসান। কোয়ান্টাম ফিজিক্সের অবজারভার ইফেক্ট অনুযায়ী কোনো সিস্টেমকে পর্যবেক্ষণ করার চেষ্টা করলে তার অবস্থার পরিবর্তন ঘটে। আমাদের যন্ত্রপাতির পর্যবেক্ষণই হয়তো এই অবস্থার কারণ। ট্রেনটাকে ঘিরে যে স্থানকালের বুদবুদটা তৈরি হয়েছিল, সেটা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এটা অনেকটা বাঁধ ভেঙে যাওয়ার আগের অবস্থার মতো। বাঁধটা পুরোপুরি ভেঙে গেলে কি হবে আমরা জানি না। হতে পারে ট্রেনটা তার সব যাত্রী শুদ্ধ চিরকালের জন্য অন্য কোনো ডাইমেনশনে বিলীন হয়ে যাবে, অথবা দুটো ভিন্ন সময়ের সংঘর্ষে একটা প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটবে। তার কথাগুলো আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। তার মানে আমার দাদার হাতে আর সময় নেই, সেই স্থির চিত্রের মানুষগুলোর হাতে আর সময় নেই। তারা 50 বছর ধরে অপেক্ষায় ছিল, আর এখন তাদের অপেক্ষার শেষ হতে চলেছে এক ভয়ঙ্কর পরিসমাপ্তির মাধ্যমে। আমি বললাম, আমাকে ভেতরে যেতে হবে। মেজর ইমতিয়াজ প্রায় চিৎকার করে উঠলেন, আপনি কি পাগল হয়ে গেছেন? ওখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। আমরা এলাকা খালি করার কথা ভাবছি। মৃত্যু তো বাইরে থেকেও হতে পারে, আমি শান্ত গলায় বললাম। আর ভেতরে আমার পরিবারের ইতিহাস আটকে আছে, আমার শিকড় আটকে আছে। আমাকে শেষ চেষ্টাটা করতে দিন মেজর, প্লিজ। আমার স্থির চোখের দিকে তাকিয়ে মেজর ইমতিয়াজ হয়তো কিছু একটা বুঝতে পারলেন। এই প্রথম আমি তার চোখে পেশাগত দায়িত্বের বাইরে এক ঝলক মানবিক দ্বিধা দেখতে পেলাম। তিনি আর কিছু বললেন না, শুধু হাত দিয়ে ইশারা করলেন, যার অর্থ হতে পারে, আপনার যা ইচ্ছা করুন। আমি কর্ডনের নিচে দিয়ে গলে স্টেশনের দিকে এগিয়ে গেলাম। রফিক পেছন থেকে প্রায় আর্তনাদ করে ডাকল, জহির ভাই, যাবেন না, আপনার ছেলেটার কথা ভাবুন। আমি পেছন ফিরলাম না। এই মুহূর্তে অন্য কিছু ভাবার ক্ষমতা আমার নেই। আমার সমস্ত মনোযোগ তখন সেই সবুজ রঙের ট্রেনটার দিকে। ট্রেনটা মৃদু মৃদু কাঁপছে, আর থেকে থেকেই ওর শরীরটা কাঁচের মতো স্বচ্ছ হয়ে উঠছে। সেই স্বচ্ছতার ভেতর দিয়ে ভেতরের যাত্রীদের আবছা ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। আমি প্ল্যাটফর্মে উঠে দাঁড়ালাম। একটা হিমশীতল বাতাস আমার শরীর ছুঁয়ে গেল। এই বাতাস পৃথিবীর নয়, এ যেন সময়ের ওপার থেকে ভেসে আসা দীর্ঘশ্বাস। হঠাৎ আমার মাথায় প্রফেসর ইনামুল হকের আরেকটি কথা বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। মহাবিশ্বে কোনো কিছুই কাকতালীয় নয়, সব কিছুর পেছনেই কোনো না কোনো সংযোগ থাকে। আপনাকে সেই সংযোগটা খুঁজে বের করতে হবে। সংযোগ, অসামঞ্জস্য, আমিই তো সেই সংযোগ, আমিই সেই অসামঞ্জস্য। আমার দাদা ওই ট্রেনের ভেতরে, যিনি ওই সময়ের অংশ, আর আমি বাইরে,
এই সময়ের অংশ। আমাদের দুজনের মধ্যে রয়েছে রক্তের সংযোগ, ডিএনএর সংযোগ। একই জেনেটিক কোড, কিন্তু দুটো ভিন্ন সময়ে অবস্থান করছে। বিজ্ঞানীরা তাদের যন্ত্র দিয়ে যা করতে পারছে না, হয়তো আমি আমার জৈবিক উপস্থিতি দিয়ে তা করতে পারবো। আমিই হয়তো সেই অবজারভার, যে এই সিস্টেমটাকে চূড়ান্তভাবে বদলে দিতে পারে। আমি আর এক মুহূর্ত দ্বিধা করলাম না। ২, আমার ভাবনা পরিষ্কার হয়ে গেল। আমি কোনো আবেগ বা অলৌকিক বিশ্বাসের উপর ভর করছি না। আমি একটা বৈজ্ঞানিক সম্ভাবনার উপর বাজি ধরছি। একটা মরিয়া চেষ্টা। আমি এগিয়ে গেলাম চতুর্থ বগির সেই জানালাটার দিকে। কাঁচের ওপারে আমার দাদা বসে আছেন। তার আবঝা কাঁপতে থাকা অবয়ব। আমি কাঁপা কাঁপা হাতে জানালার কাঁচে হাত রাখলাম। কাঁচটা বরফের মতো ঠান্ডা। আমি চোখ বন্ধ করলাম। আমার সমস্ত চেতনা, সমস্ত মনোযোগ আমি আমার হাতের তালুতে কেন্দ্রীভূত করলাম। আমি কোনো প্রার্থনা করলাম না, কোনো ফিসফিস করে ডাকাডাকি করলাম না। আমি শুধু ভাবার চেষ্টা করলাম, আমি জহির হাসান, শরীফ হাসানের উত্তরসূরি। আমি দুটো সময়ের মধ্যেকার সেতু। আমি এই লুপের বাইরের একজন পর্যবেক্ষক, যার সাথে ভেতরের সিস্টেমের সরাসরি জেনেটিক সংযোগ রয়েছে। আমার উপস্থিতি এই কোয়ান্টাম সিস্টেমের স্থিতিশীলতাকে ভেঙে দিক। ঠিক সেই মুহূর্তে আমার হাতটা যেন কাঁচ ভেদ করে ভেতরে চলে গেল। কোনো বাধা ছাড়াই যেন আমি কুয়াশার মধ্যে হাত ডোবাচ্ছি। একটা তীব্র বৈদ্যুতিক শকের মতো অনুভূতি আমার হাত বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার মনে হলো আমি যেন এক ঘূর্ণিঝড়ের কেন্দ্রে প্রবেশ করছি, যেখানে সময় আর স্থান একসাথে গলে যাচ্ছে। আমার চোখের সামনে হাজার হাজার রঙের ঝলকানি, কানের ভেতর দিয়ে লক্ষ বছরের বাতাসের শব্দ বয়ে গেল। একটা তীব্র টান আমাকে সামনের দিকে টেনে নিল। যখন আমার ঘোর কাটল, আমি নিজেকে আবিষ্কার করলাম ট্রেনের ভেতরে। কিন্তু এবার আমি মেঝেতে পড়ে নেই, আমি দাঁড়িয়ে আছি। আমার শরীরটা কেমন যেন হালকা, কিছুটা স্বচ্ছ। আমি বুঝতে পারলাম আমি পুরোপুরি এই সময়ে আসিনি। আমি দুই সময়ের মাঝে ঝুলে আছি, একটা জীবন্ত কোয়ান্টাম ছায়ামূর্তি। যাত্রীরা আমাকে দেখতে পাচ্ছে না, তারা তাদের নিজেদের জগতে ব্যস্ত। কিন্তু তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক, ট্রেনের অস্বাভাবিক ঝাঁকুনিতে তারা ভীত। আমার দাদা তার আসন থেকে উঠে দাঁড়িয়েছেন। তিনি জানালার বাইরে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তার মুখে গভীর উদ্বেগ। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমি জানি তিনি আমাকে দেখতে বা শুনতে পাবেন না। কিন্তু আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার সমস্ত মনোযোগ তার দিকে নিবদ্ধ করলাম। হঠাৎ তিনি চমকে উঠলেন। তিনি আশেপাশে তাকাতে লাগলেন, যেন কিছু একটা অনুভব করেছেন। তার ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো আমার এই ভিন সময়ের অস্তিত্ব টের পেয়েছে। আমি মরিয়া হয়ে আমার ইচ্ছাশক্তিকে কাজে লাগালাম। বাবা বা দাদা বলে নয়। আমি ভাবলাম, শরীফ হাসান ১৯৭৫, জহির হাসান ২০২৫, সংযোগ স্থাপিত হোক। আমার দাদা চোখ বন্ধ করলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি ফিসফিস করে বললেন, কে কে ওখানে? ঠিক তখনই ট্রেনটা আগের চেয়েও ভয়ঙ্কর কেঁপে উঠল। আমার শরীরটা আরো বেশি স্বচ্ছ হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম লোভটা ভেঙে পড়ছে। আমার এই সংযোগ স্থাপন, এই চূড়ান্ত পর্যবেক্ষণ সিস্টেমের পতনকে ত্বরান্বিত করেছে। আর সাথে সাথেই ভয়ঙ্কর সুন্দর সেই ঘটনাটা ঘটল। ট্রেনের ভেতরের সবকিছু স্থির হয়ে গেল। যাত্রীদের গুঞ্জন, শিশুর কান্না, বাতাসের শব্দ সব থেমে গেল। তারপর আমার চোখের সামনে সবকিছু কাঁচের মতো স্বচ্ছ হতে শুরু করল। আমি দেখলাম আমার দাদার শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার অবয়বটা বাতাসে মিশে যাচ্ছে। কোনো পুড়িয়ে ফেলানো বা ছাই হয়ে যাওয়া নয়, বরং যেন একটা ছবিকে ইরেজার দিয়ে মুছে ফেলা হচ্ছে। শুধু তিনি নন,
অন্য সব যাত্রী প্রত্যেকের শরীর সময়ের স্রোতে বিলীন হয়ে যেতে লাগল। ৫০ বছরের জমাট বাঁধা সময় তাদের গ্রাস করছে না, বরং সময় তার নিজের ভুলকে সংশোধন করে নিচ্ছে। এই মানুষগুলো, এই ট্রেনটা গত ৫০ বছর ধরে এই টাইমলাইনে ছিল না। এখন সেই অসঙ্গতি দূর হয়ে যাচ্ছে। তারা তাদের নিজেদের সময়ের বুদবুদের সাথেই চিরতরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটা গোটা ট্রেন তার শখানেক যাত্রী আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গেল। তাদের চেয়ার, তাদের জিনিসপত্র সবকিছু ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমার শরীরটা একটা অদৃশ্য শক্তি সজোরে পেছনে ছুঁড়ে মারল। আমি আবার সেই রঙের ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়ে ছিটকে পড়লাম। যখন আমার চোখ খুলল, আমি নিজেকে মায়াদেবী স্টেশনের প্ল্যাটফর্মে আবিষ্কার করলাম। আমার সামনে কোনো ট্রেন নেই, শুধু রেল লাইনের ওপর ৫০ বছরের পুরনো মরচে ধরা কিছু লোহার কঙ্কাল পড়ে আছে, ঠিক যেমনটা থাকার কথা ছিল। যেন মেঘদূত এক্সপ্রেস কোনোদিন ফিরে আসেইনি। স্টেশনে পিনপতন, নীরবতা। মেজর ইমতিয়াজ, বিজ্ঞানীরা, রফিক সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাদের চোখের সামনে একটা আস্ত ট্রেন বাতাসে মিলিয়ে গেছে। মেজর ইমতিয়াজ টলতে টলতে আমার দিকে এগিয়ে এলেন। তার মুখে একটিই প্রশ্ন, কি, কি হলো এটা? আমি কি উত্তর দেব? আমি কি তাদের বোঝাতে পারবো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্টের কথা, স্থানকালের বুদবুদের কথা, জেনেটিক সংযোগের মাধ্যমে অবজারভার ইফেক্টকে প্রভাবিত করার কথা? তারা বিশ্বাস করবে না, পৃথিবী এই সত্যের জন্য এখনো প্রস্তুত নয়। আমি ফিসফিস করে বললাম, ভুলটা সংশোধন হয়ে গেছে মেজর। সময় তার নিজের খাতা মেলিয়ে নিয়েছে। শেষ কথা, মেঘদূত এক্সপ্রেসের ঘটনাটা সরকার ধামাচাপা দিয়ে দিল। সরকারি রিপোর্টে বলা হলো, এটা ছিল এক ধরনের গ্যাস বা আলোর বিচ্ছুরণের কারণে তৈরি হওয়া গণ হ্যালুসিনেশন। বিজ্ঞানীরা কোনো ব্যাখ্যা খুঁজে না পাওয়ায় চুপ করে গেলেন। মায়াদেবী স্টেশন আবার পরিত্যক্ত হয়ে গেল। সময়ের সাথে সাথে মানুষ ঘটনাটা ভুলে গেল, যেমনটা ৫০ বছর আগেও ভুলে গিয়েছিল। কিন্তু আমি ভুলতে পারিনি। আমার জীবনটা আর আগের মতো নেই। আমি এখন বৃষ্টির শব্দ ভালোবাসি। যখন ঝুম বৃষ্টি নামে, আমি রোকসানার পাশে বারান্দায় গিয়ে বসি। ওর হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয়, মহাবিশ্বের কোথাও হয়তো এমনই অসংখ্য বুদবুদ ভেসে বেড়াচ্ছে, যার খোঁজ আমরা কোনোদিন পাব না। সজলের সাথে আমি একটা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আলোচনা করি। টাইম ডাইলেশন, ওয়ার্মহোল, স্ট্রিং থিওরি, এইসব জটিল বিষয় নিয়ে ওর সাথে কথা বলতে আমার ভালো লাগে। সজল অবাক হয়ে বলে, বাবা তুমি এসব জানলে কি করে? আমি হেসে বলি, কিছু জিনিস বই পড়ে জানা যায় না বাবা, অনুভব করতে হয়। আমার চাকরিটা যায়নি। মতিন সাহেব আমাকে বকাঝকা করলেও মেঘদূত নিয়ে আমার লেখা সিরিজটা পত্রিকার কাটতি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তবে আমি সেই সিরিজে আসল সত্যিটা লিখতে পারিনি। আমি শুধু লিখেছি এক পরিত্যক্ত স্টেশনের রহস্যময় ঘটনা নিয়ে। আসল গল্পটা আমি তুলে রেখেছি আমার নিজের জন্য, আর আমার ছেলে সজলের জন্য। মাঝে মাঝে রাতে যখন বারান্দায় এসে দাঁড়াই, তখন মনে হয় আকাশের ওই তারার রাজ্যে হয়তো মেঘদূত এক্সপ্রেসটা এখনো ছুটে চলেছে, অন্য কোনো সময় রেখায়, অন্য কোনো জগতে, যেখানে আমার দাদা জানালার পাশে বসে আছেন। আমার দাদা বা তার সহযাত্রীরা মুক্তি পেয়েছেন কিনা আমি জানি না। তারা কি অন্য কোনো ডাইমেনশনে চলে গেছেন, নাকি তাদের অস্তিত্ব পুরোপুরি মুছে গেছে? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। হয়তো কোনোদিন জানা যাবেও না। তবে আমি একটা জিনিস জানি, আমি আমার দাদাকে এক ঝলকের জন্য হলেও দেখতে পেয়েছিলাম। আমি দুটো ভিন্ন সময়ের সংযোগস্থলে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি আমাদের নিয়মিত গল্প পাঠ আপনাদের ভালো লাগবে।
আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।